আবার চলে এসেছি আমাদের সব জানতা কিন্তু মূর্খ দিদিকে নিয়ে। তো বেশি সময় নষ্ট করব না, ভিডিওটা বড় হতে চলেছে, অনেক কিছু দেখানোর আছে, অনেক কিছু বলার আছে। তো শুরু করা যাক। তো গতকাল এই গণ্ডমূর্খ দিদি একটা ভিডিও নামিয়েছিলেন, সেখানে উনি অনেক কথা বলেছেন। এবং ওই যে আমি একটা কথা বলি, উনি নিজের স্টেটমেন্টকে নিজেই কন্ট্রাডিক্ট করে এসেছেন এতদিন। সেটা কি আর উনি ছাড়তে পারেন? ওটা তো ওনার এখন কি বলবো, স্বভাব হয়ে গেছে। তো প্রথম থেকে শুরু করি। প্রথমে উনি বলেছেন যে রিমিকে নিয়ে নাকি উনি কোনোদিন নোংরা ভাষায় কথা বলেননি বা নোংরা ভাষায় গালমন্দ দিয়ে ভিডিও দেননি। তো আপনি কি শিওর? আপনি যে কথাটা বলছেন, আর ইউ 100% শিওর? তারপরে আপনি এটাও বলেছেন যে ভার্বালি অ্যাবিউজ করেছে, রড ঢুকিয়ে দেবো হ্যানা ত্যানা, যে করেছে সে এখন সতী। তো আমার নামটা বলতে কোনো দ্বিধা নেই, আপনি যার কথা বলছেন তার নাম হচ্ছে সীমা। তো আমি একটা কথা বলি, সীমা আন্টি যাই করেছে বা যাই বলেছে সেটা সে 100% ভুল করেছে, এবং সেটা সবাই বলে, এভরিওয়ান। ওনাকে কিন্তু সঙ্গীতাদি একটি লাইভে এটাও বলেছিলেন, যখন উনি অপর দিক দিয়ে খারাপ খারাপ ভাষায় কথা বলছিলেন, সঙ্গীতা ম্যাডাম বলেছিলেন ওনাকে যে এই সীমা তুমি চুপ করো তো। ওনাকে বকাও দিয়েছিলেন লাইভে। অ্যান্ড উইথ দ্য কোর্স অফ টাইম উনি কিন্তু নিজেকে চেঞ্জ করছেন, এবং উনি কিন্তু ক্ষমাও চেয়েছেন। উনি রিমিকে যা যা বাজে ভাষায় কথা বলেছেন তার জন্য উনি কিন্তু ক্ষমাও চেয়েছেন। এবং একটা মানুষ যখন চেঞ্জ হতে চাইছে তাকে বারবার তো কথা শুনিয়ে লাভ নেই। উনি তো এখন আর এই আমাদের রিমিকে কোনো গালমন্দ করে কথা বলছেন না, বলছেন কি? কিন্তু হ্যাঁ, অবশ্যই উনি যে কাজটা করেছেন সেটা 100% ভুল। উনি ওনার সন্তান সম 3টে ছেলে মেয়ের জীবন নিয়ে খেলা করেছিলেন, সেটা ডেফিনেটলি ভুল। এবং যেটা ভুল সেটা ভুলই বলবো, কারণ আপনার মতো দোগলা বা দোগলাও না, আবার আপনার মতো ওই কি বলবো, মানে আপনি তো খুব বুদ্ধিমতী জাহির করেন নিজেকে, তো আপনার মতো সো কল্ড বুদ্ধিমতীও না। তো আপনি যে এই কথাটা খুব দম্ভ সহকারে বা সগর্বে বলেছেন যে আপনি রিমিকে নিয়ে সেভাবে কখনো নোংরা ভাষায় গালমন্দ দিয়ে ভিডিও দেননি, তো তার কিছু প্রমাণ আপনাকে দেখানো যাক ম্যাডাম। আপনার স্বরূপটাও তো আপনাকে দেখতে হবে, তাই না? সবসময় আয়নার সামনে দাঁড়িয়ে কাজল আর লিপস্টিক পরলে হবে ম্যাডাম? একটু নিজের আসল চেহারাটাও দেখতে হবে। তাহলে দেখে নিন, ইভেন আমি আমার ভিউয়ারদের বা আমার সাপোর্টারদেরকেও বলছি, একটু দেখে নিন এই মহিলা কি কি বলেছিল রিমিকে। বা অনেক ছেলেও আছে যারা ফিউচারে বিয়ে করবে ভাবছো, কেউ কি মানে এরকম বউ পছন্দ করবে? একটু জানিও, অনেকেই করবে, কারণ মেশিন ঠান্ডা নয়। সীমাদি বলে না মেশিনের খুব জ্বালা, সীমাদি বলছিল না? একদম দেরি করে ঘুম থেকে উঠবো, ঘুম থেকে ওঠার পর ওই 12টা 1টা নাগাদ ঘুম থেকে উঠবো, রেগুলার লাইফ কিন্তু এটাই তার ডিমান্ড। উঠবো, উঠে একটা স্ট্রং কফি খাবো, খেয়ে ঘরের মধ্যে আবার শুরু থাপা থাপ থাপা থাপ থাপা থাপ। সন্ধ্যেবেলায় হবে হুক্কা বার বার বার, বলেছে সীমাদি বলে না, হুক্কা বার, জাস্ট লাইক দ্যাট সমস্ত কিছু চলবে। হলো নেশার ঘরে আবার থাপা থাপ থাপা থাপ থাপা থাপ থাপা থাপ থাপা থাপ। আর সত্যি কথা বলতে এই পার্টিকুলার পাগলি চুদি বলবো না, মাস্টার মাইন্ড। হ্যাঁ, যারা যারা আমার মতো একে পাগলি চুদি বলেছো তারা তারা আমার মতো চতুর হয়েছো। এই পাগলি চুদি নয়, প্রচন্ড ভুল করবে, একে পাগল বলবে না, এটা হচ্ছে একটা মাস্টার মাইন্ড। যে আমি আমার বর ঘুরবো, অত এইসব বাল ছাল আবার পাবলিকদের কেন, কেউ কেন আসবে? কিন্তু নিজের বাড়িতে আসবে। যখন মাগি একা থাকবে, কিস্তি মেরে দিলাম, যে থাকে কিছুদিনের জন্য আসে, সকাল বিকাল রাত শুধু থাপ খায়, শুধু থাপ খায়, শুধু থাপ খায়। থাপ খাওয়া শেষ, এনজয় শেষ, মেশিন ঠান্ডা, চলে গেল বাপের বাড়ি। আছে ভাই, দেখতেও তো একটা মেয়েকে ঠিকঠাক হতে হয়। মেকআপ থুপে নিলেই হয় না, উইদাউট মেকআপ, উইদাউট ক্রিম, উইদাউট চোখে কাজল রয়েছি, শুধু লিপে লিপ বাম লাগিয়ে রেখেছি, লিপস্টিকও নয়। ছেড়ে দাও। আমি নয়তো খুব বাজে দেখতে। একটা মানুষের মানে কি বলবো, লাইভে বসলে তার মুখে মেকআপ থুপে বসলে একরকম লাগে, উইদাউট মেকআপ একটা মেয়ের ঠোঁটটা পর্যন্ত ফেটে চৌচির হয়ে রয়েছে, তাহলে সেই মেয়ের হাতের আঙুল আর পায়ের নখ কতটা কি থাকবে খুব ভালো বোঝা যায়, বুঝছো? তারপর উনি বলেছেন যে তিনজনের কথাই বা তিনজনই ওনার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমত সবাই চায় যে আপনি ওদের সংসার থেকে দূরে থাকুন, ঠিক আছে? আপনি হচ্ছেন একটা কি বলবো, আপনি হচ্ছেন বেনজল। বেনজল যখন কোথাও ঢুকে যায় না, জায়গাটা শেষ হয়ে যায়। আপনি হচ্ছেন সেই বেনজল। আপনি দয়া করে ওই সংসারটা থেকে দূরে থাকবেন। আপনি বরং আপনার
বনুকে নিয়ে থাকুন, আপনার এখন যে পাতানো নতুন বনু হয়েছে তাকে নিয়ে থাকুন, তাকে উপদেশ দিন, তাকে হাসান 24 ঘন্টা কানে ইয়ারবাডস গুজে, ঠিক আছে, তাকে 16 সোমবার করতে হেল্প করুন, আপনি ওটাতেই বিজি থাকুন ম্যাডাম, ওকে টুকটাক করতে হেল্প করুন। তারপরে আপনি বলেছেন যে এই পাল পরিবারের যে মিস্টার পাল এবং মিসেস পালের মধ্যে যে গণ্ডগোলটা হয়েছিল সেখানে সেই গণ্ডগোল নিয়ে অনেকে অনেক ভিডিও করেছে, তারপর ওনাদের মিল হয়ে গেছে এবং সুতরাং আপনি বলছেন দুধে আমে মিশে গেল, আটি হয়ে কয়েকজন মানুষ গড়াগড়ি খাচ্ছেন। আটি হয়ে কেউ গড়াগড়ি খাচ্ছে বলে আমার মনে হয় না, জানেন তো। আটি হয়ে মনে হয় গড়াগড়ি খাওয়ার আপনার সময় চলে এসছে, ওই কারণে আপনার এই কথাগুলো খুব মাথায় আসছে, তাই না? ওই কারণে আপনার একটা ভয় হচ্ছে কোথাও যে বাবাজির কাছে গিয়ে তো চ্যানেলটা গ্রো করিয়ে এনেছিলাম, আমার ডলার তো বেড়ে গিয়েছিল, বাবা সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার কথা কোথায়, সেখানে আটি হয়ে গড়াগড়ি খাওয়ার দিন ঘনিয়ে এসছে যেহেতু ওইখানে কমেন্ট বক্সে জুতো খাচ্ছেন, ভয় হচ্ছে, তাই না? বা কোথাও গিয়ে একটু নিজের উপর ডাউট হচ্ছে, তাই না? বুঝতে পারছি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, নট অনলি মি, অনেকেই বুঝতে পারছে ম্যাডাম। আচ্ছা, তারপরে আপনি বলেছেন যে আপনি তো তুচ্ছ মানুষ, যেখানে বাবলিদিকে শুনতে হয়েছে সেখানে আপনাকে তো শুনতে হবেই। আপনি নিজেকে তুচ্ছ বলেছেন, খুব ভালো কথা, মানে আপনি সত্যি তুচ্ছ। তো প্রথমত বলে রাখি, বাবলি ম্যাডামকে 5টা মানুষ প্রথমে কিন্তু খারাপ বলেনি, ঠিক আছে? বাবলি ম্যাডামকে প্রথমে আপনার ভাই, পাতানো ভাই এবং আপনি সর্বপ্রথম যখন বাবলি ম্যাডাম রিমির হয়ে ফাইট করছিল তখন আপনারা দুজন মিলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে ওনাকে নিয়ে অনেক কিছু বলেছেন। অ্যান্ড অবশ্যই এখন বাবলি ম্যাডামকে নিয়ে যে বিষয়গুলো হচ্ছে সেটা অবশ্যই নোংরামো, সেটা আমরা কেউই সাপোর্ট করি না। এবং প্রথমে বাবলি ম্যাডামকে নিয়ে তারপরে যে শুরুটা করলো আর এক মিসেস পাল, তারপর থেকে ওনাকে নিয়ে সেকেন্ড টাইম আবার কন্ট্রোভার্সি শুরু হয়েছে, তো অবশ্যই সেটা নোংরামি। কিন্তু বাবলি ম্যাডাম কিন্তু তার আগেনস্টে যে অ্যালিগেশনগুলো আসছে সেগুলো কিন্তু উনি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছেন যে ওনার ভুল নেই, ঠিক আছে? শি হ্যাজ দ্য গাটস। কিন্তু আপনাকে যে লোকে শোনাচ্ছে একদম উচিত কথা শোনাচ্ছে, আপনি সেই কথাগুলো শোনারই যোগ্য, আপনি সেরকম ধরনের কাজই করেছেন। আপনি প্রত্যেক 2-3 মাস অন্তর অন্তর সুযোগ বুঝে পাল্টি খেয়েছেন, এত পাল্টি খেতে খেতে আপনার কোমরে ঘাড়ে ব্যথা হয়ে যায়নি? যাই হোক, এখনই সব বলে দেবো না, আপনার পাল্টি খাওয়ার গল্প তো আরও আসছে। তো আপনাকে সুতরাং বলে রাখি, আপনাকে যে লোকে কথা শোনাচ্ছে সেটা একদম ঠিক কথা শোনাচ্ছে। তারপরে আপনি বলেছেন যে যারা ভিডিও করে না তারাও বলতে বসে গেছে। তো প্রথমত বলি, যাদেরকে আপনি পিন পয়েন্ট করে বলছেন, আপনি ঝুমার এক্সাম্পল দিয়েছেন, কিন্তু তাছাড়া আপনি কাদের পিন পয়েন্ট করে বলছেন সবাই বুঝতে পেরেছে, ঠিক আছে? তো এখানে না কেউ আপনার মতো সাইডে আনলিস্টেড কোম্পানি খুলে সেটা দম্ভ করে বলে ভিউজ কামাতে আসেনি এবং তার থ্রু ডলার্স কামাতে আসেনি। আপনি কিন্তু এরপর বলতে আসবেন না কন্ট্রোভার্সি করে বা আপনার এই জঘন্য চ্যানেলটি চালিয়ে আপনি ইনকাম করেন না, বলতে আসবেন না প্লিজ। কারণ আপনি যে খুব কনসার্ন এখানকার এই ইউটিউবের ইনকামটা নিয়ে, সেটা আমি গতকালের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি। এবং যারা ভিডিও করে না তারাও এসেছে, যাদের কথা বলছেন আপনি, এখানে অনেকের কথাই বলছেন। তো বলে রাখি, তাদের মধ্যে কয়েকজন আছে যারা মাঝে মাঝে হাইবারনেশনে যায়, বিকজ ইউটিউবটা স্পেশালি আমাদের না পেশা নয়, ঠিক আছে? আমরা আমাদের জায়গায় এস্টাবলিশড। যাই হোক, আপনার মতো অত বাড়িয়ে চাড়িয়ে বলতে চাই না। এখানে যেটা ভুল দেখেছি সেটার আগেনস্টে প্রোটেস্ট করতে এসেছি, নাহলে আপনার মতো মহিলারা দিনের পর দিন নিজের থেকে অল্প বয়সী ছেলেমেয়েগুলোর মাথা খাচ্ছিলেন এতদিন ধরে বসে, বাবা মা বাছা করে।
একজন নয় ধরা পড়ে গেছে, কিন্তু সে নিজেকে চেঞ্জও করেছে। সে পাল্টি মেরেই চেঞ্জ করেছে, অবশ্যই সে পাল্টি মেরেছে, সে 180 ডিগ্রি পুরো ঘুরে গেছে, কিন্তু সে নিজেকে কিন্তু পজিটিভভাবে চেঞ্জ করেছে বা করছে। এবং সে কিন্তু আপনার মতো কি বলবো ভাট বকছে না আর। আপনি যেমন আপনার ভাট বকাটা দিনের দিন বেড়ে যাচ্ছে, রাদার উনি কিন্তু এখন যথেষ্ট যুক্তিসম্মত কথাই বলছেন। একটা সময় এই মহিলা আপনার প্রাণের দিদি ছিল। এই কয়েকজন আপনার প্রাণের দিদি ছিল। আপনাদের না এই প্রাণের দিদি, দাদা, ভাই সব দেখা যাচ্ছে নমুনা। তারপরে আপনি বলেছেন যে আপনার কপালে বিসি লিখে কেউ বসেনি। মানে আপনি বলছেন আপনার কপালে বিসি লেখা আছে, কারণ আপনি ভেতরে সব কথাই জানেন, কিন্তু আপনি কল রেকর্ডিং ফাঁস করছেন না বা আপনি এসে বলছেন না, আপনি সেগুলো নিয়ে কন্টেন্ট বানাচ্ছেন না। কিন্তু আবার বলছেন যে কিন্তু ইনডিরেক্টলি আপনার কপালে বিসিটা লেখা নেই, বিকজ ওই আপনার যারা পাতানো ভাই বোন দে ট্রাস্ট ইউ। তো আপনার ভাই বোনেরা, পাতানো ভাই বোনেরা যে আপনাকে ট্রাস্ট করে, সেটা না যথেষ্ট ভয়তেই ট্রাস্ট করে, ঠিক আছে? আর একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার তো কন্টেন্ট বানানোর প্রয়োজন নেই এটা নিয়ে, কারণ আপনি যে গিল্টি প্লেজারটা পাচ্ছেন সেটা তো তলায় তলায় খেলে পাচ্ছেন, একদম টেবিলের তলা দিয়ে খেলছেন। আপনি আপনার বনুর চ্যাট আপনার পাতানো ভাইকে পাঠাচ্ছেন, পাতানো ভাইয়ের চ্যাট বনুকে পাঠাচ্ছেন, আপনি তো মাঝখানে একদম দালালের মতো কাজ করছেন। আপনার তো ওটাতেই গিল্টি প্লেজার হচ্ছে, আপনার তো ওই কারণে আর কন্টেন্ট বানাতে হচ্ছে না। তাই যদি হতো, আপনি যদি এত তিনজনের ভালো চাইতেন, যখন ঈশানী নিজে ওই একটা মাইনর সুইসাইড অ্যাটেম্প্ট করার চেষ্টা করেছিল আপনার সব জানতা বুনু, তখন আপনি ছবিটা আপনার ভাই রিতমকে পাঠাতেন না, জেনে যে ওর ঘরে অলরেডি ওর বউ চলে এসছে। যেভাবেই হোক খুব ভালো লাগে, তাই না বলুন? অন্যের সংসারে ঢুকে নাক গলাতে, মাথা ঢুকিয়ে দিতে খুব ভালো লাগে, তাই না? নিজের সংসার ধর্ম নেই বলে অন্য কেউ শান্তিতে সংসার করতে দেবে না। এবং আপনাকে আবারও বলছি, ওই মেয়েটার সংসার থেকে দূরে থাকুন। ইউ আর লিটারেলি জেলাস অফ রিমি, কারণ আপনি কোনোদিন রিমির মতো হতে পারবেন না। রিমির মধ্যে যে পরিমাণ ট্যালেন্ট আছে, নেহাত ও নার্চার করে না। ও যদি কোনোদিন সেটাকে প্রফেশনালি নার্চার করে, ওর ব্রাইট ফিউচার আছে। আপনার মধ্যে ওরকম ট্যালেন্ট নেই, ওইটুকু বাচ্চার মধ্যে যে ট্যালেন্টটা আছে, ওইটুকু বাচ্চা মেয়ের মধ্যে। তারপর আপনি বলেছেন যে আপনি ঈশানীকে ডাইনি বলেছিলেন কারণ তার যারা বন্ধুরা ছিল তারা এমন এমন কথা বলেছিল যে আপনার মাথা বিগড়ে গেছিল। তো এখানেও কিছু কথা বলি ম্যাডাম, শুনুন। দিদি, ভাই, বোন বললেই না ভাই বোনের সম্পর্কটা হয়ে যায় না, বুঝেছেন? ভাই বোনের সম্পর্কটা না, মানে যারা দিদি হয় তারা মা হয়, তাদের ভাই বা বোনের আরেকটি মা হয়। একটা ভাই বা বোন যেটা মা বাবাকে বলতে পারে না বা যেটা মাকে বলতে পারে না, সেটা দিদিকে এসে বলে। ভাই বোনের সম্পর্ক ভীষণই পবিত্র হয় ম্যাডাম। মানে আপনি এগুলো বুঝবেন না, এগুলো আপনার বোঝার চিন্তা ভাবনার বাইরে। যারা অন্যের মাকে ক্যামেরায় ঢেকে গালাগালি দেয় তারা এগুলো বুঝবে না। আপনি যদি সত্যি ওকে বোনের মতো ভালোবাসতেন, তাহলে ও যে নোংরামো করছে বা ও যে ভুল করছে সেটা যদি জেনে থাকতেন ওর বন্ধুদের থেকে, আগে যাচাই করতেন, তারপরে ওকে পার্সোনালি বোঝাতেন। এখন যে কথাগুলো বলেন না যে আমার কাছে ফোন নাম্বার আছে, আমি ফোন করেই বলবো, এই কাজটা আগেই করতেন। ভিডিও করতে বসে যেতেন না, গালাগালি দিতেন না। আর আপনি শুধু ডাইনি বলেননি, আপনি তার সাথে সাথে অনেক কিছু বলেছেন, রীতিমতো গালাগালি দিয়েছেন আপনি। পাগলি চু এরকমভাবে গালাগালি দিয়েছেন। ও যে পড়াশোনার বয়সে এই আকাজগুলো করছে, আপনি ভিডিওতে এসে গালাগালি না দিয়ে আপনি ফোন করে বলতে পারতেন দিব্যি যে এখন পড়াশোনাটা কর, কলেজে যা, মন দিয়ে পড়। সেটা না করে আপনি ভিডিওতে এসে কি না কি বলেছেন তুই কেমন কলেজে পড়িস, যে কলেজে যাস না কিন্তু এক্সামে বসতে দেয়, অ্যাটেন্ডেন্স লাগে না। তুই যদি সিইউর আন্ডারে কোনো কলেজে পড়তিস না, তোকে বসতেই দিত না পরীক্ষায়। তারপরেই আবার পাল্টি খেয়ে কয়েক মাস পরে আপনি এটাও বলেছেন যে আমার ওকে খুব ভালো লাগে কারণ পড়াশোনাটা তো করছে। কি মনে পড়ছে না? না, আপনার তো আবার মাথায় সমস্যা আছে, আপনি কি বলেন আপনার মনে থাকে না কথাবার্তা। একটু শুনে নিন। জানি না
পেটের বিদ্যে কত দূর তুই তো দেখিয়ে বিদ্যে করিস। কোনো স্টুডেন্ট মানে আমি আমার বড় মেয়েকেও দেখি প্রত্যেক দিন অ্যাটেন্ডেন্স দরকার পড়ে। কলেজে কোন কলেজে পড়িস যেখানে অ্যাটেন্ডেন্স দেখেই না অথচ পরীক্ষায় বসতে দেয়? জানি না কোন কলেজ। এই প্রশ্নটা ছিল আমার ভেতরে, আমি এতদিন করিনি, আজকে বলছি। জানি না তুই কি কলেজে পড়িস যে তোর অ্যাটেন্ডেন্স দেখে না, তুই কলেজে দিনের পর দিন যাস না, কিন্তু তুই নাকি পরীক্ষায় বসতে পারছিস। ওয়াও, কোনো আইডিয়া নেই। কলকাতা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যদি তুই পড়তিস, তোকে পরীক্ষায় বসতেও দিত না, অ্যাটেন্ডেন্স থাকবে না বলে। কারণ তুই তো প্রেম করতে ব্যস্ত, তুই তো রোজ চোদাতে বেরোতে ব্যস্ত। টাইমের জন্য হলেও দিশানিকে ভালো লাগে জানো, বিকজ দিশানি না পড়াশোনাটাও করছে। দিশানি নিজের পড়াশোনাটা সে যতই দেরি করুক, যেই করুক, যাই করুক না কেন, মেয়েটা অ্যাটলিস্ট নিজের পড়াশোনাটা গ্র্যাজুয়েশনটা করছে, তো কমপ্লিট তো করছে, মেয়েটা পরীক্ষা তো দিতে যাচ্ছে, মেয়েটা কলেজ তো গেছে, এগুলো আমরা ভিডিওতেও দেখেছি। দ্যাটস ওয়াই দিশানিকে আমার বলি, এদের মধ্যে হলেও দিশানিকে ওই জন্য ভালো। তারপর আপনি বলছেন আপনি নাকি কোনোদিন পরকীয়া সাপোর্টই করেননি। রিয়েলি আপনি কোনোদিন করেননি সাপোর্ট? আপনি তারপর বলছেন যে আপনি কোনোদিন ঈশানীকে প্রেম করার জন্য বলেনইনি রিতমের সাথে, ইভেন আপনি ওদের দুজনকে ভিডিও করার জন্যও বলেননি। তারপরে বলতে বলতে আপনার মনে হঠাৎ করে মনে পড়ে গেল এই আমি তো বলেছিলাম, তারপর আপনি বলেছিলেন হ্যাঁ পাস্ট ইজ পাস্ট। তো ওদের দুজনকে নিয়ে প্রথম যে ভিডিওটা আপনি নামিয়েছিলেন যে এদের দুজনকে দেখে কাদের ভালো লাগছে, সেই ভিডিওটা নিয়ে আমি একটা ভিডিও করেছি এবং সেই ভিডিওটাতে আপনি অনেক কিছু বলেছেন, আপনার খুব ফেভারিট জুটি, হিট জুটি, হ্যানা ত্যানা অনেক কিছু বলেছিলেন। শুনতে চান? আপনি নিজের কথায় নিজে শুনতে চান? একটু শুনে নিন প্লিজ। কি দেখলাম প্রীতম আর দিশানি ফাইনালি তোমাদের সবার জন্য অন ক্যামেরায় এলো। তারপর যদি কিছু মনে হয় যে ওদের মধ্যে হওয়ার থাকার হয়, ভগবান যদি চান, ঠাকুর যদি চান, তাহলে তাই হবে, তাহলে তাই হবে। আর সত্যি কথা বলতে আজকে আমাকে একটুখানি সবাই কমেন্টে বলো কার কার ভালো লাগে প্রীতম আর দিশানির জুটিটা। আমার ভীষণ ফেভারিট জুটি ছিল, ভীষণ ফেভারিট জুটি ছিল। বিশ্বাস কর প্রীতম, তোকে আমি অনেক দিন আগে বলেছিলাম ভাই যে তোরা অন ক্যামেরা তোদের যে কাজগুলো, যেখান থেকে তোরা প্রমোশনগুলো পেয়েছিস, যে কাজগুলো তোরা করবি, কোম্পানি থেকে না তখনই কাউকে নেয়, কারোর সাথে কাউকে নেয় যখন সেই জুটিটা হিট থাকে। তোদের জুটিটা অ্যাকচুয়ালি হিট জুটি, তোদের দরকার ছিল অনেক দিন আগেই একসাথে কাজ করা। এই যে ভিউজ পড়ে গেছে, এই যে কিছু নেই, এই যে কিছু নেই, অনেক 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 কথা হয় বলে, লোকজন ভাবছে, কিন্তু তোরা যদি একসাথে থাকিস সত্যি অন্য লেভেলে কাজ হবে। আর সত্যি আমার কাছে, আমার কিন্তু পার্টিকুলার দিশানি মেয়েটিকে যথেষ্ট মিষ্টি লাগে প্রথম থেকে, জানি না কেন। দিশানিকে আমার প্রথম, যারা আমাদের সবাইকে যারা ভালোবাসো তারা সবাই চেয়েছিলে দিশানি আর প্রীতম একসাথে হোক। এবার তো ভাই আমিও আসবো, দিশানি আর প্রীতম একসাথে দেখা করব, ভিডিও করব, একসাথে মজা করব। আমি বহুদিন ধরে বলেছিলাম, এই জন্য আমি লাস্ট কিছুদিন ধরে যাবো বলেও আর যাইনি, কিন্তু এবার আমি আসবো। সত্যি বলছি প্রচুর গরম, জানি প্রীতমের ঘরে এসি নেই, আমার প্রচন্ড চাপ হবে, কিন্তু তাও স্টিল আমি যাবো, সারাদিন ঘুরবো, একসাথে মজা করবো আর ভিডিও বানাবো, দেখি কে কি বলে, দেখে নেব। দেখা তো করতেই হবে দিশানির সাথেও, কারেক্ট? তাহলে এতগুলো কথা কে বললো? আপনি প্রমোশন বলেছেন, আপনি বলেছেন প্রমোশন, তারপরে ওরা যেই পাল্টি আপনি মানে যেই আপনাকে জোন আউট করে দিল, আপনি নিজেই এসে বলেছিলেন যে আমি সব জানতাম, আমি এগুলোর মধ্যে ছিলাম, এবং আপনি বলছেন আপনি কান ধরে বলেছেন, আপনি কান ধরে ক্ষমা চাইছি। লজ্জা করে না, তাই না? লজ্জা করে না। দুদিন আগে ঠিক যেভাবে বললি যে তোদের কথা বলা স্টার্ট হয়েছে, তুই এটা আমাকে নিয়ে বলেছে, হ্যাঁ পাবলিক, সমস্ত পাবলিকদের জানাচ্ছি, সবাইকে জানাচ্ছি, আমি ওদের সাথে ছিলাম এই ব্যাপারটাতে, আমি তোমাদের জানালাম। এরকম যদি তোদের সাথে কত কিছু কথা হয়েছে সেগুলো যদি একটু আমি বলে ফেলি, কি চাপটা হবে তোদের, বুঝতে পারছিস? আমি তো বলতে চাইছি না, আমাকে কেন খোঁজাচ্ছিস, প্রমাণ কেন চাইছিস? যাই হোক, ইয়েস আমি ভুল করেছি, কান ধরে নিলাম। তারপর আপনি বলছেন যে এখন তো ওরা মানে রিমি এবং প্রীতম এখন তো ওরা সংসার করছে, এবং আপনি বলছেন যে আপনি চাইলেই লাইভ ভিডিও করতে পারেন কিন্তু আপনি করেন না, এবং এদেরকে নিয়ে বারবার লাইভ ভিডিও করার কী আছে? এবং আপনি এটাও বলছেন যে যেদিন লাইভ ভিডিও হয়েছে সেদিন বা তার আগের দিন সেই দিনই রিমির বার্থডে ছিল, বার্থডে সেলিব্রেশন ছিল, লাইভ করার প্রয়োজন ছিল। তো আপনাকে বলি ম্যাডাম, লাইভ ভিডিওটা আবার দেখবেন, ঠিক আছে? বললে হবে না যে আপনি দেখেন না, আপনি কিন্তু থরলি দেখেছেন, কিন্তু ওই যে আপনার তো আবার ব্রেনের ডিফেক্ট আছে, আপনি তো বোঝেন না, আপনি ভুলে যান, বা আপনি মানে আপনার কানেও কালা আছে, ওখানে কি কি বলা হয়েছে আপনি অর্ধেক জিনিস ভুল শুনেছেন, ভুলভাল বলেছেন, যাই হোক। তো ওই লাইভ ভিডিওতে না রিমি এবং প্রীতমকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, ইভেন এটাও বলা হয়েছে যে ওদের মধ্যে ভালোবাসার যে সম্পর্কটা ওটা আস্তে আস্তে আবার ওই গভীরতম জায়গায় যাচ্ছে, ভালোবাসা শুরু হয়ে গেছে। স্বাভাবিক, এতদিনের দূরত্ব, কাছে আসতে তো সময় লাগবে। রিমিকে যে সুন্দর লাগছিল মন্দিরে যখন গিয়েছিল ওরকম বউ সেজে, এত মিষ্টি লাগলো, সেটাই সবাই বলেছে।
সবাই আনন্দেই ছিল, কেউ ওদেরকে নিয়ে কাটাছেড়া করেনি। মানে আপনার খুব কষ্ট হচ্ছে তাই না, আপনি কাটাছেড়া করতে পারছেন না, এই বাবা আপনার কন্টেন্ট আস্তে আস্তে সংসার জুড়ে গেল, এবার আপনি কি নিয়ে কন্টেন্ট বানাবেন, এবার আপনি কাকে গালাগালি দেবেন? এবার তো পড়ে রইল বুনুকে নিয়ে কি কন্টেন্ট বানানোর আছে? এবার শুরু করেছেন বুনুকে ধামে পাঠিয়ে, এবার চলো হোক, কটা দিন পর আবার শুরু করবেন আপনি। তারপর আপনি বলেছেন যে আপনি চেয়েছিলেন কাকাও যাবে, এটা অবশ্যই আপনি ভালো বলেছেন, সেটা অবশ্যই উনি গেলে ভালো হতো, বাট ঠিক আছে ওনাকে টাইম দিতে হবে। তার কারণটা হচ্ছে উনি মানুষ চেনেন, উনি এই পরিবারটিকে বা এই ছেলেটিকে মেনে নেননি, তার যথেষ্ট কারণ আছে, সেটা অবশ্যই ডিনাই করার মতো কারণ নয়। ডেফিনেটলি একটা ভ্যালিড রিজন ছিল এরকম ভাবে হঠাৎ করে এরকম একটা ছেলের, যার অলরেডি একটা বিয়ে ছিল, সেখানে ওনার মেয়ের সাথে বিয়ে দেওয়া, যার কিনা সত্যি আগে কোনো বিয়ে ছিল না, প্রেম থাকতেই পারে বাট বিয়ে ছিল না, তো যাই হোক, তো সেখানে ওনার সময় লাগবে। আর যেখানে এতবার সংসারে ও রিমি এসছে গেছে, সুতরাং ওনার সময় লাগবে। উনি যখনই দেখবেন মেয়ে ভালো আছে ওখানে, উনি ঠিক মেনে নেবেন। এত অপমানের পর ডেফিনেটলি ওনারও একটা মান সম্মান বলে বস্তু আছে, ওনার বউ ওনার মেয়ে দুজন মিলে এত অপমান করেছেন, যাই হোক। তারপর আপনি বলেছেন যে আপনার এত পাবলিকের সাপোর্ট প্রয়োজন পড়ে না, আপনি কর্মে বিশ্বাসী, আপনি ঈশ্বরে বিশ্বাসী, আপনি কর্মাতে ফোকাস করেন। আচ্ছা, আপনার তো পাবলিকের সাপোর্ট প্রয়োজন পড়ে না, তো ম্যাডাম এত এই 17,000-এর সাবস্ক্রাইবার কোথা থেকে এলো? ধাম থেকে দিয়েছে? আপনার তো যখন 16,000 আটকে গেছিল তখন ধামে গেছিলেন, ওই 16,000টাও সাবস্ক্রিপশন কে করেছে? এই পাবলিকই করেছে, বুঝেছেন? এই যে আপনার বাবাজি আপনাকে বলেছে আপনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবেন, ভাইরালটা করবে কে? এই পাবলিকই করবে, আপনার ধাম থেকে করে দেবে না। আর খুব আপনি কর্ম কর্ম কর্ম, কি এত কর্ম নিয়ে এত বলছেন কেন, এত বারবার রিপিট করছেন কেন কর্ম নিয়ে? মানে আপনার কি কর্ম নিয়ে কোনো ইনসিকিউরিটি আছে? একটা মানুষ যখন কোনো বিষয় নিয়ে একটু ইনসিকিউর বা আনশিওর ফিল করে না, সে বারবার নিজেকে কনভিন্স করানোর চেষ্টা করে যে আমি কর্মে বিশ্বাসী, আমি এটা করবো, আমার এটা হচ্ছে, আমার তো ভালোই হচ্ছে, এরকমভাবে নিজেকে কনভিন্স করানোর চেষ্টা করে। আপনি সেটাই বারবার করছেন এবং সেটাই আপনার ভিডিওতে প্রকাশ পাচ্ছে। কর্মে সবাই বিশ্বাসী, সবার কর্ম লেখা আছে, কর্ম লেখা হচ্ছেও, আপনি একা নন, বারবার জাহির করবেন না। আপনি যে আপনার কর্ম নিয়ে যথেষ্ট ইনসিকিওর এবং আনশিওর সেটা আপনার কথা শুনে বোঝা যাচ্ছে, নাহলে বারবার একটা মানুষ পারে প্রত্যেকটা কথা 5 মিনিট অন্তর অন্তর কর্ম 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 কর্ম। পাগল মহিলা একটা, মাথায় কোনো বুদ্ধি নেই, ছিট ভর্তি। তারপর আপনি বলছেন আপনার আত্মা জানে এবং আবার কর্মফল মানুষকে পেতে হবে। ভাগ্যিস আপনি বললেন কর্মফল মানুষকে পেতে হবে, নাহলে তো কেউ জানতেই পারতো না। এবং আপনার আত্মা, আরে আপনার আত্মা তো অলরেডি, আপনার সেলফ এস্টিম না দুমড়ে মুচড়ে রয়েছে এখন, বুঝেছেন? আপনি যে আকাশগুলো করে এসছেন এতদিন যে আপনি আশায় ছিলেন যে বাপরে এদের নিয়ে ভিডিও বানিয়ে ডলার ঢুকছে, এদের সংসার কিছুতেই জোড়া লাগানো যাবে না, রিতম ইশানীকে 1 করোড়ে বিয়ে দিতে হবে সাকসেসফুলি, তাহলে আমি তো আরও কন্টেন্ট পাবো। এইদিক পাতানো বুনু পাতানো ভাই, দুজনকে বিয়ে দিয়ে ব্যাস কন্টেন্টের ছড়াছড়ি, সেটা এখন হচ্ছে না। আর রিমি তো আপনাকে পছন্দ করেই না, সেটা তো একদম মানে প্রুভড যে রিমি আপনাকে একদমই পছন্দ করে না, তাই আপনি এবার কন্টেন্ট পাবেন না। এবার রিমি আস্তে আস্তে সংসার করছে, সংসারে মন দেবে, প্রীতমের সংসারে মন লাগবে, দুজন মিলে সংসার করবে। আপনি তো আলটিমেটলি আপনি তো আটি হয়ে গড়াগড়ি খাচ্ছেন। তারপরে আপনি বলেছেন আপনি তারা মাকে স্নান করান, শিব হনুমানজির পুজো করেন, তাই আপনি সব জানেন। কি সব জানেন ম্যাডাম, কি সব জানেন? জানেন প্রাতঃভ্রমণ আর প্রাতঃকালের মধ্যে ডিফারেন্স কি জানেন? সব জানেন? আগে এবিসিডি শিখুন। আর্কাইভকে অ্যাচিভার বলছে, ও আবার সব জেনে বসে আছে। আর আপনি মা তারাকে স্নান করান, আপনি শিব হনুমানজিকে পুজো করেন, তাতে আপনার কি মনে হয় আর কেউ করে না?
মা তারার কি আপনার প্রতি গ্রেটফুল থাকা উচিত যে বাবা ভাগ্যিস আমাকে এই মহিলা স্নান করাচ্ছে, নাহলে তো আমার কি হতো? নিজের আধ্যাত্মিকতা প্রমাণ করার জন্য না মানুষকে বারবার বলতে হয় না আমি এটা করি, আমি ওটা করি, আমি সেটা করি, আমি ওটা করি। আপনি তো কর্মফলে বিশ্বাসী, তাহলে আপনি বারবার এত বলছেন কেন? আপনার আত্মাকে আপনি আপনার আত্মা জানে, আপনি ঘুমানোর আগে ঈশ্বরকে বলে ঘুমান, তাহলে আপনি এখানে এসে বলছেন কেন? তো ক্ল্যারিফিকেশন দিচ্ছেন কেন? ফালতু মহিলা একটা, কোনো মাথায় কিচ্ছু নেই, গোবর শুকিয়ে ঘুটে হয়ে গেছে। তারপর আপনি আপনার গুরুজিকে নিয়ে বলা শুরু করলেন। আপনি বললেন ওনার নাম সৌরভ, উনিও মানুষ, ওনার পার্সোনাল লাইফ আছে। ডেফিনেটলি আপনি বলেছেন আসনে মানুষটা আলাদা, মানে উনি যখন আসনে বসেন তখন মানুষটা আলাদা, এবং উনি যখন আসনে বসেন না তখন মানুষটা অন্যরকম। সে গিটার বাজায়, হ্যানা করে ত্যানা করে। শুনুন, আপনি আপনার মতে, আমি ওনাকে সিদ্ধি মানে আমি সিদ্ধ পুরুষ বলছি না, বা আমি বলছি না যে এই ছোকরাটা সিদ্ধিপ্রাপ্ত, আপনি বলেছেন, তাই আপনার মতেই বলছে যদি সিদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে। শুনুন, সিদ্ধিপ্রাপ্ত হলেই মানুষের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকবে না, সেটা কেউ বলেনি, নো ওয়ান। কিন্তু আপনার বাবাজি যদি এতই সিদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে, সিদ্ধিপ্রাপ্ত মানুষের আবার আসনে বসা না বসাতে কি ফারাক আসে? একজন সিদ্ধিপ্রাপ্ত মানুষের সবসময় ঈশ্বর দর্শন হয়, তার বিহেভিয়ার সবসময় এক থাকবে। সে আসনে বসেও গিটার বাজাবে, সে আসন থেকে উঠে সোফাতে বসেও গিটার বাজাবে, সে আসনে বসেও আপনার লাইফে প্রবলেম প্রপারলি সলভ করবে উইদাউট এনি সুপারস্টিশন। সে সোফাতে বসেও আপনার প্রবলেম সলভ করতে পারবে। সিদ্ধি হওয়া কাকে বলে আগে শিখুন, গাধি একটা। তারপর আপনি বলেছেন ওর তো পার্সোনাল লাইফ আছে। অবশ্যই আছে। ওনার পার্সোনাল লাইফ নিয়ে কেন জানেন এত নাড়াঘাটা হচ্ছে? কারণ উনি লোকের পার্সোনাল প্রবলেম, লোকের পার্সোনাল লাইফ রীতিমতো ইউটিউবের সামনে তুলে ধরে ক্যামেরাতে বন্দি করে ইউটিউবে আনে, সোশ্যাল মিডিয়াতে। ওনার ডিসক্লেমারই আছে যে ওনার ভিডিওতে অ্যাপিয়ার করতে হবে, এবং এটা উনি মানুষের ইমোশনটাকে ইউজ করে করছেন। কারণ ওখানে অনেক মানুষই আমি দেখেছি যারা যায়, তারা ইমোশনালি প্রচণ্ড ভালনারেবল স্টেজে থাকে, রীতিমতো কান্নাকাটি করছে, প্রচণ্ড হেল্পলেস ফিল করছে, তারা সেখানে যায়, তারা সেখানে কিছু সমাধানের জন্য যায়, এবং তারা এইটা ভেবেই যায় যে ঠিক আছে ভিডিও করছে করুক, আমার প্রবলেম সলভ হলেই হবে। কিন্তু উনি কি করছেন? উনি মানুষের সেই দুর্বল জায়গাটা ইউজ করে তাদের ভিডিও করছেন, দিনের পর দিন সে ভিডিও করছেন, এবং সেগুলো ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে, লাখ লাখ মানুষ দেখছে শুধুমাত্র নিজের প্রচারের জন্য। একজন সিদ্ধিপ্রাপ্ত মানুষ, যে একজন সিদ্ধ পুরুষ, কখনো অন্যের পার্সোনাল লাইফ বেচবেই না, বরং তারা প্রচণ্ড প্রাইভেসিকে রেসপেক্ট করেন। খালি জ্ঞান দিতে এসছে, ঘটে তো নেই কোনো বুদ্ধি। তারপর আপনি বলছেন যে হ্যাঁ তারপর আপনি বলছেন যে ওনার একটা বেবি গার্ল আছে, সেটা কে দিয়ে গেল? ভগবান দিয়ে গেল। আপনি একটা কথা ক্লিয়ার করে বলুন। শুনুন, প্রথমে আপনাকে বলি, কোনো মা বাবার, কোনো দম্পতির সন্তান হয় কিভাবে? যখন সেই দম্পতি দৈহিক মিলন হয় এবং সেটা সাকসেসফুল হয়, ঠিক আছে, তখন তাদের কোলে কয়েক মাস পর একটা ফুটফুটে সন্তান আসে। সেটা আপনার গুরুজির ক্ষেত্রেও হয়েছে। তো এটা গেল হচ্ছে যে বায়োলজিক্যাল অ্যান্ড দ্য সায়েন্টিফিক ব্যাপার। তারপর আসে ঈশ্বরের ব্যাপারে। ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, ঈশ্বর না চাইলে কিচ্ছু হয় না। সেটা আপনি বারবার বলেন আপনি ঈশ্বরে বিশ্বাসী, ঈশ্বরে বিশ্বাসী, ঈশ্বর আপনার পুজো পেয়ে ধন্য হয়ে যাচ্ছে, আপনি বারবার বলছেন আর কি। তো যে সৃষ্টিকর্তা, তারও সেখানে ইচ্ছা ছিল, তার ইচ্ছাতেও কিন্তু এই ফুটফুটে কন্যা সন্তানটা তাদের কোলে এসছে। তো সেখানে আপনি কি বলছেন? ভগবান দিয়ে গেল। এবং আপনার বলার ওয়েটা কিন্তু যথেষ্ট রুট ছিল। তার একটা ছোট্ট বেবি গার্ল আছে, কি করে মানে ভগবান দিয়ে দিল বেবি গার্লটা? আপনি একবার বলছেন আপনি ঈশ্বরে বিশ্বাসী, আর একবার এসে আপনি বলছেন কে দিয়ে গেল? ভগবান দিয়ে গেল। এভাবে তুচ্ছ করে বলছেন। আপনি কি ঈশ্বরকে নিয়ে জাগলিং খেলছেন নাকি ম্যাডাম? সার্কাস চলছে ঈশ্বরকে নিয়ে? এগুলো আবার সোশ্যাল মিডিয়াতে এসে বলছেন, লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া মহিলা একটা।
তারপর আপনি খুব ভালো একটা কথা বললেন যে উনি যেমন রোগ বলে দেন, উনি রোগের সেই ট্রিটমেন্টও সাজেস্ট করে দেন এবং বলেও দেন যে কোথায় গেলে ভালো হবে, হ্যাঁ না তেনা। খুব ভালো, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। যেটা আমি বললাম না, অ্যাপ্রিসিয়েট করার মতো কাজ করলে, ভালো কাজ করলে আমার অ্যাপ্রিসিয়েট করতে কোনো প্রবলেম নেই ম্যাডাম, কোনো প্রবলেম নেই। বিকজ আপনাদের কারোর সাথে আমার কোনো পার্সোনাল গ্রাজ নেই। প্রবলেমটা আমার এখানেই যে আপনি দিনের পর দিন খারাপ জিনিস করে চলেছেন উইথ ওভার কনফিডেন্স। তারপর আপনি বলছেন যে ওইখানে অনেক পুলিশ যায়, ঠিক আছে, ওখানে অনেক বড় বড় সেলিব্রিটিরা যায়, তো আপনি বলছেন তারাও কি মূর্খ, তারা কেন ওই ধামে যায়? তো আপনাকে কিছু কথা বলি ম্যাডাম, আপনার ওই যে বললাম না আপনি সমাজ সম্বন্ধে খুব কম জানেন। আমাদের ইন্ডিয়াতে এরকম রিলিজিয়াস স্ক্যাম অনেকবার ঘটেছে, ঠিক আছে, অনেকবার। যেমন ধরুন এই রিসেন্ট সেটা হচ্ছে নিত্যানন্দা ডিসকভারি প্লাসে, আপনি এগুলো দেখবেন না আমি জানি, তাও বলছি কারণ আপনার নিজের ওপর বিশ্বাস নেই, আপনি জানেন আপনি দেখলেই আপনার বিশ্বাস ভঙ্গ হয়ে যাবে, হোয়াট এভার। তো নিত্যানন্দা সে নিজেকে গডম্যান বলে প্রুভ করে, আপনার গুরুজি যেরকম নিজেকে শিব মহাদেব বলে জাহির করে, তো ওই নিত্যানন্দাও নিজেকে কখনো বালাজি বানাচ্ছে, কখনো মহাদেব বানাচ্ছেন, ঠিক আছে। তো এই নিত্যানন্দাকে নিয়ে একটা ডকুমেন্টারি আছে ডিসকভারি প্লাসে, মাই ডটার জয়েন্ট আ কাল্ট। সেখানে পুরোটা দেখানো হয়েছে যে নিত্যানন্দা কীভাবে দিনের পর দিন নিজের মানে কি বলবো স্ক্যাম চালিয়ে গেছেন ইন্ডিয়াতে, এবং ওনার ওখানেও কিন্তু অনেক শিক্ষিত মানুষ যেতেন, যারা প্রশাসন থেকে বিলং করেন, যারা নিজেদের লাইফে এস্টাবলিশড খুব ভালো জায়গায় অ্যাব্রডে থাকেন, সিঙ্গাপুর, ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া এরকম জায়গায় থাকেন। শুধু তাই নয়, অনেক সেলিব্রিটিরাও যেতেন, এবং সাউথ ইন্ডিয়ান একজন অ্যাক্ট্রেস রঞ্জিতা, তার সাথে রীতিমতো ওনার খুব অন্তরঙ্গ একটি ভিডিও ফুটেজও লিক হয়ে যায়। তারপর থেকে ওনার আগেনস্টে কেস করা হয়, তার কারণে দিনের পর দিন ওনার আশ্রমে বিভিন্নভাবে স্ক্যাম চালিয়ে গেছেন। সেটা যখন ধরা পড়ে তখন ওনার আগেনস্টে কেস করা হয়। তারপরে উইথ দ্য কোর্স অফ টাইম যখন ওনার আর কিছু করার ছিল না, উনি ইন্ডিয়া থেকে পালিয়ে গিয়ে একটি আইল্যান্ডে নিজের দেশ প্রতিষ্ঠা করে, নাম কৈলাসা। সেখানে এই রঞ্জিতা একটি খুব উচ্চ পদ হোল্ড করেন। নিজের অ্যাক্টিং ক্যারিয়ার ছেড়ে এখন উনি গডম্যানের সাথে গেছেন ভেগে ওখানে, ঠিক আছে। শুধু এরকম না, আরও অনেক আছে আমাদের ইন্ডিয়াতে গডম্যান। রাম রহিম, আশারাম বাপুকে নিয়ে একটা দারুণ মুভি আছে বন্দা, মনোজ বাজপেয়ীর, একবার দেখবেন। এই রাম রহিম, আশারাম বাপু, নিত্যানন্দা এদের সবার সাথে প্রশাসনের অনেক মানুষ যুক্ত ছিলেন, এদের সবার সাথে অনেক সেলিব্রিটিসরা যুক্ত ছিলেন। শুনুন, এটার রিজন আমি এখানে ভাঙিয়ে বলতে চাই না, হাতে 5টা আঙুল সমান হয় না। আমি বলেছিলাম, আমি আবারও বলছি, সর্বভূতে নারায়ণ, প্রত্যেকটা মানুষের মধ্যে নারায়ণ বিরাজ করেন। আপনি কার কথা শুনবেন, আমি কার কথা শুনবো, সেইটা আমাদের কমন সেন্স দিয়ে ভাবতে হবে। আপনি যেরকম শুনেছেন আপনার গুরুজির কথা, আপনি দিনের পর দিন মানুষকে ইনফ্লুয়েন্স করে যাচ্ছে, ঠিক সেরকম আপনি যাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন তাদেরকে বুঝিয়ে দিতে হবে ঠিক কার কথাটা শুনতে হবে। তাদেরকে ইনফরমেশন আমরা জাস্ট প্রোভাইড করছি, তারা তাদের সেন্স দিয়ে ভাবছে। এবং ম্যাডাম আপনাকে একটা কথা বলে রাখি, অনেকে অ্যাওয়্যার হয়েছে, আমাদের কাছে খবর আছে। আপনি না এত বেশি হুনু সাজবেন না, আপনি এমন কিছু বড় হুনু হয়ে যাননি ম্যাডাম, আপনি ABCDও এখনো পড়েননি। তারপর আপনি বলছেন, তো যাই হোক, আপনি তো ঈশ্বরকে নিয়ে জাগলিং খেলেন, দেন আপনি বলছেন যে এত কিছু ভিউয়ার্সরা জানেন না, ঠিক আছে, তন্ত্র সাধনাতে পিরিয়ডের সময় সাধনা করা যায়। তো আপনাকে একটা কথা বলি, আমি বললাম না আপনি গণ্ড মূর্খ, আপনি এখন কানে কালাও। আমি আমার পুরনো ভিডিওতেও বলেছি এবং আমি সেদিন লাইভেও বলে দিয়েছি, আমাদের হিন্দু শাস্ত্রে ডিউরিং পিরিয়ডস
সাধনা করা, ঠাকুরকে ডাকা, নিজের ইষ্টকে ডাকা, ঠাকুরের নাম করা বারণ নেই। মন্দিরে যাওয়া বারণ আছে, ঠাকুরের বিগ্রহ ছোঁয়া বারণ আছে, আসন ছোঁয়া বারণ আছে, ঠাকুরের নাম জপ সাধনা করা বারণ নেই। আপনি যদি বুঝতে না পারেন সেটা আপনার প্রবলেম। নিজের কানটা খুলে শুনবেন কথাগুলো। জাস্ট বিকজ আপনি নিজেকে ওভার স্মার্ট ভাবেন, ওভার কনফিডেন্ট আপনি এত, তার মানে এটা ভাববেন না যে আপনি সব জানেন আর কেউ কিচ্ছু জানে না। তারপর আপনি বলছেন আপনি খুব ঘাটাঘাটি করছেন, রিসার্চ করছেন, তাই আপনি ভুলভাল মানুষের ভুলভাল ভিডিও ফিডে আপনার ফিডে আসে না এবং আপনি সবাইকে ননসেন্স বলছেন। শুনুন, ননসেন্স আপনি বলুন, আপনি যা খুশি বলুন, কিন্তু আপনাকে একটা কথা বলি, যে বলছেন খুব ঘাটাঘাটি করছেন, রিসার্চ করছেন, তো আমি আইডিয়া করতে পারছি আপনি ঠিক কাদের ভিডিও দেখছেন বা কি করছেন। তো ম্যাডাম আপনাকে বলি, আপনি একটি গণ্ডমূর্খ, ঠিক আছে? আপনি যাদের ভিডিও দেখছেন তারা কিন্তু তারা কিন্তু ভুল না, তারা তাদের জায়গায় একদম 100% ঠিক। তারা র্যাদার মানুষকে অনেক কিছু দিচ্ছে, অনেক কিছু শেখাচ্ছে, মানুষের শেখার সুযোগ হচ্ছে, কিন্তু আপনি তো গণ্ডমূর্খ, আপনি সেগুলোকে মিস ইন্টারপ্রিট করছেন। বললাম না আপনি এবিসিডিটা শিখুন, আগে পিএইচডি করতে গেছেন, গাধি। একটা কথা আছে জানেন তো, এমটি ভেসেলস সাউন্ড মোর। আপনি হচ্ছে তার উদাহরণ, আপনি হচ্ছেন তার একটি জল জ্যান্ত এক্সাম্পল। বাংলাতেও বলছি, ফাঁকা কলসি। আপনি একটি ফাঁকা কলসি, বাজছেন বেশি, তাও সুন্দরভাবে বাজছেন না, ভুংচুংভাবে বাজছেন, কারণ আপনাকে যে বাজাচ্ছে সেও তো ভণ্ড ভুংচুং পাবলিক। তারপরে আপনি বলছেন যে আপনি তারপরে সীমা আন্টিকে অনেক কথা বললেন ইনডিরেক্টলি, তো সেটা আপনার সীমা আন্টির প্রবলেম। আমার সীমা আন্টিকে নিয়ে যা বলার বলে দিয়েছি, ঠিক আছে? এবং আমি এটাও বলে দিতে চাই আপনাকে, শুনুন, যে নিজেকে চেঞ্জ করতে চাইছে তার পাস্ট নিয়ে ঘাটাঘাটি করে না লাভ নেই। রাদার আপনি নিজে আপনার পাস্টে কি কর্মকাণ্ড করেছেন সেগুলো একটু দেখুন, আপনাকে দেখানো হচ্ছে সেগুলো দেখুন, বুঝেছেন? আপনি যেদিন নিজেকে চেঞ্জ করা শুরু করবেন সেদিন কেউ আপনারও পাস্ট নিয়ে ঘাটাঘাটি করবেন না, কিন্তু আপনি তো চেঞ্জ হবেন না, তাই আপনাকে আপনার স্বরূপটা দেখিয়ে দিতে হবে। তারপর আপনি বলেছেন যে এই আমাদের যে রিমি যেহেতু শর্ট ড্রেস পরতে ভালোবাসে, তো আপনি বলেছেন যে জায়গা দেখে জামা কাপড় বা শর্ট ড্রেস পরতে। এটা আমি কিছুটা টু সাম এক্সটেন্ট আমিও অ্যাগ্রি করি যে স্থান কাল পাত্র দেখে নিজের পোশাক ডিসাইড করা উচিত। কিন্তু একটা কি ব্যাপার জানেন তো, ওর না বয়সটা, যখন আপনি ওকে জ্ঞানটা দিয়েছিলেন অনেকটাই অল্প ছিল, এবং তারপরে আপনি রীতিমতো এই কথাটা বলতে গিয়ে রেপকে প্রমোট করেছেন। রেপ আপনি বলেছেন এই ছোট পোশাক পরে বেরোনোর জন্যই মাঝরাতে রেপগুলো হয়। কি বিশ্বাস হচ্ছে না? মনে পড়ছে না? একটু শুনে নিন। পরিবেশ অনুসারে জামা কাপড় পরতে হয়, যেখানে যেমন সেখানে তেমন। এর আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম রিভিউর জন্য, যে যেখানে যেমন, তুই ট্রেনে করে আসছিস, তুই স্টেশনে রাত্রিবেলা ট্রেনে আসছিস, তুই শর্ট ড্রেস পরেছিস কেন ভাই? এটাই তো রেপগুলো হয়, এখানেই তো রেপগুলো শুরু হয়, তাই না? ওই জন্য জায়গা অনুসারে ড্রেস পরো। পোশাক দেখে যদি সত্যি রেপ হতো তাহলে 2-3 মাসের একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ের রেপ হতো না, একটা 70, 80, 90 বছরের বৃদ্ধারও রেপ হতো না। রাস্তায় যে পাগলিরা ঘুরে বেড়ায়, ঠিক আছে, যাদের সত্যি তাদের বাড়ি থেকে বার করে দেয় তাদের কিছু মেন্টাল ইস্যুসের জন্য, এবং তারা রাস্তায় ঘুরে বেড়ায়, তাদের বাচ্চা হতো না যদি পোশাকটাই আসল হতো। আপনি নিজে কলকাতা শহরে থেকে কি করছেন? আপনি নিজেকে শহুরে প্রমাণ করার চেষ্টা করছেন, গর্ধব। আমি বারবার বলছি, আপনি সমাজ চেনেন না, আপনাকে সমাজ চিনতে হবে। যদি চিনতে না পারেন কমেন্ট পাস করবেন না। তারপর আপনি বলেছেন যে আপনি সেকেন্ড টাইম রিমিকে শ্বশুরবাড়িতে ঢুকিয়েছিলেন, কিন্তু আপনি 10টা লাইভ করতে বসেননি।
এবং আপনি সেটা নিয়ে ফাটাতেও আসেননি। তো আপনি যখন সেকেন্ড টাইম রিমিকে ঢুকিয়েছিলেন, আপনি ভিডিওতে এসে বলেছিলেন অনেকবারই যে এইমাত্র কাকিমা প্রীতম রিমির সাথে ফোনে কথা বললাম, ওরা ভালো আছে। ভালো, আপনি দিদি হিসাবে আপনি কাজটা করেছেন, আপনি প্রাউড ছিলেন, ভালো কথা। কিন্তু ম্যাডাম জানেন তো, শুধু ঢুকিয়ে দিলে হয় না, ঠিক আছে? সেখান থেকে বেরিয়ে এসে কলকাঠিটা কম নাড়তে হয়। যে এসে বলেছিলেন যে রিমি আপনাকে অনেকবার বলেছিল যে প্রীতম বাথরুমে গিয়ে বা প্রীতম প্রাইভেটলি এই দিশানির সাথে গিয়ে কথা বলে, আপনি শোনেননি ওর কথা, আপনি নিজের মুখে বলেছিলেন। একটা মেয়ে কখনোই তার শ্বশুরবাড়িতে থাকতে পারবে না যখন দেখবে তার হাজবেন্ড তার এক্সের সাথে ফোনে কথা বলছে লুকিয়ে লুকিয়ে। আপনি সেটা শোনেননি, আপনি বরং প্রীতমকে তোল্লাই দিয়েছেন। অর্ধেক কথা বললে হবে না, পুরোটা বলতে হবে। দো আই নো আপনার মনে থাকে না, আপনার ব্রেনের গন্ডগোল আছে। তারপর আপনি বলছেন যে আপনি নিজের আত্মাকে ক্ল্যারিফিকেশনস দেবেন, ঈশ্বরকে ক্ল্যারিফিকেশনস দেবেন। হ্যাঁ রে, তুই দে আত্মাকে ক্ল্যারিফিকেশন। ঈশ্বর তো বাজারে বসে আছে, ঈশ্বরকে নিয়ে জাগলিং খেলছে। একবার বলছে ঈশ্বরকে ক্ল্যারিফিকেশন দেবো, আমার ঈশ্বর জানে, আমি ঈশ্বরে বিশ্বাসী। তারপরে আবার বলছে যে কারোর ঘরে যদি সন্তান এসছে, সেটা আপনি রেগে গিয়ে বলছেন কে দিয়ে গেছে, ভগবান এসে দিয়ে গেল। আপনি নিজে কি বলেন আর নিজেকে কি মনে করেন বলুন তো? মানে যাচ্ছে তাই মহিলা একটা, ডিসগাস্টিং। তারপরে আপনি বলছেন যে এই ধামের মতো আরও সিমিলার কিছু জায়গা আছে, তো সেখানে আপনি বলছেন যে যারা ওইখানে এই সব জায়গাগুলোকে ইনসাল্ট করছে, তারা ইনডিরেক্টলি সুপ্রিম পাওয়ারকে ইনসাল্ট করছে, ঠিক আছে? না, নো। আপনি তারপরে আবারও বলেছেন যে যারা তর্ক করছে বলছে যে শিবজি নেই। কেউ বলেনি ঈশ্বরকে, না কেউ বলেনি যে ঈশ্বর নেই, শিবজি নেই, ঠিক আছে? কেউ সুপ্রিম পাওয়ারকে ইনসাল্ট করেনি ম্যাডাম। যেটা ভণ্ড, যেটা মিথ্যে, যেটা খারাপ, যেটা সোসাইটিকে খারাপ বার্তা দিচ্ছে, সেটা মানুষ বলছে, তাতে কোনো ভুল নেই। ঈশ্বরকে কেউ অস্বীকার করেনি এবং কারো সে ক্ষমতা নেই ঈশ্বরকে অস্বীকার করার। রাদার আপনি নিজে ঈশ্বরকে নিয়ে খেলছেন, বারংবার খেলছেন। আপনি ঈশ্বরকে পুজো দিচ্ছেন, কি করছেন সেটা বারবার এসে বলছেন যে আমি স্নান করে দিচ্ছি, এই করছি, সেই করছি। কেন বারবার বলছেন? আপনি এমন করে বারবার বারবার এক কথা বলছেন অ্যাজ ইফ ঈশ্বরের আপনার প্রতি গ্রেটফুল থাকার কথা যে আপনি পুজো দিচ্ছেন। ফালতু মহিলা একটা, কথার কোনো ঠিক ঠিকানা নেই। সুপ্রিম পাওয়ার আর সুপারস্টিশন, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য। আপনি সুপারস্টিশনকে প্রমোট করছেন আর আমরা বারবার সুপারস্টিশনকে প্রমোট করাটাকে আটকাচ্ছি। আর আমরা বারবার বলছি সুপ্রিম পাওয়ারটাকে বিশ্বাস করে নিজেকে সমর্পণ করতে, নিজের ডিসিশনটা সেখানে ছেড়ে দিতে, তাদেরকে জোর করতে না, ঈশ্বরকে ফোর্স করতে না যে আমার এই কাজটা করে দাও, আমার পেটে ব্যথা হচ্ছে, আমার এখানে অপারেশন হবে, আমার কর্মবন্ধন করা আছে, আমার কাজ হচ্ছে না, আমাকে কাজ জুটিয়ে দাও, আমার ইউটিউব চ্যানেলে ডলার ঢুকিয়ে দাও। আমরা জোর করতে পারি না ঈশ্বরকে। আমাদেরকেও জোর করলে যেমন আমরা কাজটা করলেও সেটা লং টাইমের জন্য বেনিফিশিয়াল হয় না, সেটা ঈশ্বরের ক্ষেত্রেও তাই। আমরা ঈশ্বরকে জোর করতে পারি না, আমাদেরকে বরং ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করতে হবে, ওই সুপ্রিম পাওয়ারের কাছে নিজেদেরকে পুরোপুরি সমর্পণ করতে হবে এবং আমাদের ডিসিশন তার হাতে ছেড়ে দিতে হবে। আপনি সেটা করছেন না, আপনি ঈশ্বরকে জোর করছেন, আপনি ঈশ্বরকে নিয়ে খেলছেন। এর পরিণতি আপনাকে ভুগতে হবে, আমি 100% লিখে দিচ্ছি। আজকে 17th of April 2024 আমি লিখে দিচ্ছি, ইউ উইল সাফার। আপনাকে অভিশাপ দিচ্ছি না, আপনাকে ওয়ার্ন করছি, ইউ উইল সাফার। এগুলো লং টার্মের জন্য বেনিফিশিয়াল হয় না, একটা সময় পর ক্ষতি করে এই জিনিসগুলো। তারপর আপনি বলছেন ওখান থেকে দেওয়া ওই মন্ত্রপুত জল আপনি পান করেছেন এবং আপনার পিরিয়ডস পেন এখন আর হয় না, যেটা আগে খুব হতো, এবং আপনার পিসিওডি আছে সেটা অলমোস্ট সেরে গেছে, হ্যানাতেন এসব বলেছেন। তো আপনার গুরুজি তো ট্রিটমেন্ট করতে পাঠাচ্ছে লোককে,
কিন্তু আপনি আপনার গুরুজির ভক্ত হয়ে লোককে সামনে এসে বলছেন আমি 9 দিনেই জলটা পান করেছিলাম, আমার পেট ব্যথা কমে গেছে। আপনি লোককে এইগুলো বলছেন। আপনি মানে কি বলবো, এই মহিলা দিনের পর দিন নেগেটিভ জিনিস ছড়িয়ে যাচ্ছে, দিনের পর দিন। শুনুন, একটা কাজ করুন, ওই মন্ত্রপুত জল আপনি শুধু পিরিয়ডসের সময় না, আপনি বরং 9 দিন পিরিয়ডসের সময় খাচ্ছেন তো ভালো কথা, মাঝে মাঝে নিজের মাথাতেও ছেটাবেন, যাতে আপনার মাথায় একটু একটু বুদ্ধি আসে। একটু আপনার যে গোবরটা শুকিয়ে ঘুটে হয়ে গেছে সেটা যেন গোবরে আবার পরিণত হয়, অ্যাটলিস্ট একটু বেটার হয়। তারপরে তো সেই গোবরটা গিয়ে আবার একদম হিউম্যান ব্রেন আসবে, সেটা তো অনেক দূরহস্ত, অনেক পরের ব্যাপার। তারপর আপনি বলছেন, আপনি নামটা বলছেন যে ওনার যে নাম সেটা উনি ওনার গুরুজি থেকে পেয়েছিলেন, উনি স্বপ্নাদেশে পেয়েছিলেন, এবং আপনি নামটা কি বলছেন, গুরু পীরামানন্দ। আর ওই যে নামটা পেয়েছে গুরু পীরামানন্দ, ওটা গুরু পীরামানন্দ না ম্যাডাম, ওটা গুরু পীরানন্দম, গুরু পীরানন্দম। এই যে স্ক্রিনে দিয়ে দিয়েছে, দেখে নিন। নিজের গুরুকে নাম ধরে ডাকছেন, নিজের গুরুর নাম ঠিক করে বলতে পারছেন না, আপনি আবার গুরুদেব গুরুদেব করছেন। গুরুকে বিশাল রেসপেক্ট করেন ভাই, আপনি বিশাল। ঈশ্বরকে নিয়ে জাগলিং খেলছেন, যাকে গুরুদেব বলছে তার নাম ভুল বলছেন। উফ, কি শ্রদ্ধা, কি মুখ দিয়ে বার করেন আপনার, আপনি যখন কথা বলেন আপনার মুখ আর ব্রেন কোঅর্ডিনেট করেন একসাথে। অবশ্য ব্রেন তো নেই, কাকে বলছি। তারপর আপনি বলছেন ওই যে ছোকরার ফটো, সেটাতে নাকি পাওয়ার আছে। শুনুন, একটা মানুষ, জলজান্ত মানুষ, একটা ছোকরা, তাকে পুজো করার কোনো প্রয়োজন পড়ে না, আমাদের কোনো প্রয়োজন পড়ে না। আপনি করছেন করুন, আপনি বললাম তো, আপনি ওনার ইনস্টাগ্রামে যে কটা ফটো আছে 10টা ফটো লাগিয়ে রাখুন, আপনার পুরো 100% গৃহবন্ধন হবে। একটা ছোকরা নিজের ছবি মাঝখানে রেখে চারিদিকে মা, কালী, শিব, বিভিন্ন আরো সাধক তাদের ছবি রেখে পুজো করতে দিচ্ছে, পাশে আবার সোশ্যাল মিডিয়া প্রমোশন করে দিচ্ছে, সেই ফটো পুজো করতে বলছে। মানে একদম মানে আপনাদের মতো মুরগি পেয়ে পায় বলেই না ওই ছোকরার ব্যবসা চলছে, বুঝেছেন? তারপর আপনি বলছেন যে আপনি যে ওনার নামটা নিচ্ছেন সৌরভ, সেটা আপনি ওনার থেকে পারমিশন নিয়েছেন। আপনার গুরু আপনাকে পারমিশন দিল আর আপনি গুরুর নাম নিয়ে নিলেন। হ্যাঁ, জানেন গুরুদেব কাকে বলে? হ্যাঁ, কি রে? গুরুদেব, গুরুদেবকে মানুষ মা বাবার স্থানে বসায়, তাকে আইদার গুরু মহারাজ বলে বা গুরুদেব বলে, গুরুজি বলে, এবং তাকে মা বাবার মতো শ্রদ্ধা করে। এগুলো তো আপনার ঘটে ঢুকবে না। তারপর আপনি বলছেন আপনার গুরুদেব আপনাকে ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল করতে বলেছেন, কিন্তু তারপরেও আপনি আবাল বলে দিলেন যে আবাল পাবলিকদের আবাল প্রশ্নের উত্তর আপনি দেবেন না। তো দেখুন, আপনি আপনার গুরুদেবকে অনেকভাবে ডিসওবে করেন। প্রথম সেটা হচ্ছে আপনি গুরুদেবকে বলেছেন, গুরুদেব আপনাকে বলেছে টু কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, আপনি ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল করেননি, আপনি বলে দিলেন, গালাগালি দিয়ে দিলেন। আপনার গুরুদেব আপনাকে যে মন্ত্রপুত জল বা তেল দেয় সেটাও আপনি শোনেন না, আপনাকে গুরুদেব বলেছে সেটা শুধু আপনাকে ইউজ করতে বলেছে, কিন্তু আপনি সেটা নিয়ে আপনার বাড়ির কাজের লোককেও দিচ্ছেন ইউজ করতে। আপনি আপনার গুরুদেবকে বস অনেক রেসপেক্ট করেন, গুরুদেবকে ডিসওবে করছেন, গুরুদেবের নাম মিসস্পেল করছেন বা মিসপ্রোনাউন্স করছেন। হেভি হেভি শ্রদ্ধা। তারপর আপনি বলেছেন যে যাদের সন্দেহ হচ্ছে তারা ওনার সামনে বসে ইন্টারভিউ নিলে উনি তাদেরকে ল্যাংটো করে ছেড়ে দেবে, তাদের পাস্ট কার সাথে শুয়েছে, ডিভোর্স হয়েছে, হ্যানা তেনা এগুলো বলে। তা ম্যাডাম আপনাকে কতবার করেছিল তাহলে এই যে ল্যাংটো? আপনাকে তো নিশ্চয়ই তাহলে করেছিল, আপনি তো সতী নন। তো শুনুন, আপনাকে একটা কথা বলি, নিজের আধ্যাত্মিক চেতনা আপনার নিজের কাছেই রাখুন। যাদের সত্যিকারের আধ্যাত্মিক চেতনা হয় না, তারা এত ফালতু বকে না এসে, তারা নিজের আধ্যাত্মিক যে প্র্যাকটিসটা সেটাতে ফোকাস করে। আপনার মতো গ্যা 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 করে গুরুদেব 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 এরকম করে না এসে। এবং আপনাকে আবার বলছি, আপনি একটা ফাঁকা কলসি,
আপনি এখনো এবিসিডিও শেখেননি, আগে এবিসিডি শিখুন, তারপরে পিএইচডি করবেন। রিসার্চ করছি, আমি অনেক রিসার্চ করছি। গন্ড মূর্খ একটা, বুদ্ধি নেই মাথায় কোনো।